হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকা। অ্যান্ড আমি খান সাহেব আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছে নাজিদুল নিশো। তা আমরা আবারও চলে আসছি আমাদের সেই চিরচেনা ভৌতিক প্লেসে। আমরা দেরি করবো না। নাজিদুল, তোর কাছে নাকি একটা খুব ভয়ানক একটা ঘটনা আছে আজকে। আচ্ছা, এই যে ঘটনাটা পাঠাইছে নাম হচ্ছে সাদিক, এর বাসা হচ্ছে পিরোজপুর জেলায়। হ্যাঁ, ঠিক আছে। তা এই ঘটনাটা পাঠাইছে, এই ঘটনাটা আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের ঘটনা, অনেক আগের কথা তখন। তা আমি ঘটনায় চলে আসছি। তা ঘটনাটা হচ্ছে ওই তখনকার সময় ওই পিরোজপুর জেলায় মঠবাড়িয়া নামক একটা জায়গা আছে। আচ্ছা, ওই জায়গায় একটা জাদুকর ছিল। মানে জাদুকর বলতে কি, ওই ভেলকি দেখায় না যে অনেকগুলো মাটি ছেড়া দেয় টাকা হয়ে যায়, তারপরে চাউল ছেড়া দেয় সেগুলো মুড়ি হয়ে যায়। কালো জাদুর মধ্যে এগুলা করতো? কালো জাদু ওইগুলা করতো না, মানে সে হচ্ছে ওই হাতের খেলা, হাতের কারসাজি, এগুলারে বলে হাতের কারসাজি যেটা বলে আর কি। তা ওইগুলা দেখাইতো। তা তার নাম বলতে গেলে পুরো সব জায়গায় ছড়ানো ছিল, কারণ তখনকার সময় এইগুলা যারা পারতো, এইসব জাদু যারা পারতো, তারা একটু বেশি মানে ফেমাস ছিল, খুব হাইপ ছিল তাদের। তা সে একদিনকে হচ্ছে একটা অনুষ্ঠানে যায়, একটা অনুষ্ঠানে যায়, এবং সেই অনুষ্ঠানে যায় ওই রকমের কালো জাদু মানে ওই জাদুটা দেখাইতে থাকে। তা সে হচ্ছে ওই অনুষ্ঠানের ভিতরে একটা জাদু দেখায়। জাদুটা হচ্ছে কিছু এক জায়গা থেকে কিছু মাটি আনে, না সেই মাটিগুলো দিয়ে কিভাবে যেন কয়েকটা টাকার কয়েল বানায়। তা এই জিনিসটা আবার দেখে হচ্ছে কি ওই এলাকারই দুইটা ছেলে, একজনের নাম হচ্ছে গিয়ে অলি আর একজনের নাম হচ্ছে মুজাহিদ। তা ওরা দুইজন বন্ধু, ওদের বয়স আনুমানিক 23-24 বছর হবে। তা ওরা যখন এই জিনিসটা দেখে, ওরা খুব ভালোভাবে বোঝে না যে এটা কীভাবে সম্ভব। ওরা ভাবে কি, আমরা যদি কোনোভাবে এটা শিখতে পারি তাহলে আমরা মনে হয় অনেক টাকা পয়সা, অনেক বড় লোক হয়ে যাব। আচ্ছা, ওরা এটা ভাবে। ওরা সে পরের দিন হচ্ছে ওই যে আমি কি নামটা বলছিলাম জাদুকরের নামটা হচ্ছে মকবুল জাদুকর, খুব ফেমাস ছিল, এখনো অনেকে জানে এই ঘটনা এলাকার। তা ওরা পরের দিন সেই মকবুল জাদুকরের কাছে যায়, যে বলে কি, চাচা আপনি একটু আমাদের এই জাদুগুলো একটু শিখাবেন? বলে না তোরা পারবি না এসব, আর তোদের এসব শেখা কোনো কাজ নাই। বলে কি যে না চাচা, আপনি যেভাবে হোক একটু আমাদের এই জাদুগুলো একটু শিখান। পরে ওই মকবুল জাদুকর বলে না তোরা পারবি না। পরে ওরা অনেক বেশি জোরাজুরি করে। ওদের জোরাজুরি দেখা ওই মকবুল জাদুকর সে চিন্তা করে কি যে যাক, তাহলে ওরা যেহেতু এতই শিখতে যাচ্ছে তাহলে ওগো আমি শিখাই। আচ্ছা, এটা আনুমানিক কত আগের ঘটনা হইতে পারে? ওই যে বললাম 40 থেকে 50 বছর আগের ঘটনা, অনেক আগের ঘটনা। মানে তখনকার সময় মানুষ বুঝতোই না যে এই জাদুগুলো কিভাবে করছে। সবাই ভাবতো যে এই জাদুগুলো এটা তো আসলে একটা হাতের ভেলকি, কিন্তু সবাই রিয়েলি মনে করতো জাদু মন্তর করে কিছু করতেছে। আচ্ছা, তা ওই মকবুল জাদুকরের প্রথমেই বলে রাখি, ওই মকবুল জাদুকরের মনে আলো একটা শয়তানি ছিল। শয়তানি কেমন? ওই অলি আর মুজাহির যখন তার কাছে যায় এবং সে যখন দেখে ওরা অনেক বেশি ওদের জোরাজোরি করতেছে জাদু শেখার জন্য, সে হচ্ছে মনে মনে একটু শয়তানি করে। শয়তানি কেমন? তার মনে সবসময় একটা ইচ্ছা ছিল যে কালো জাদু, যে সত্যিকারে যে কালো জাদুগুলা, সেই জাদুগুলা শেখার ইচ্ছা ছিল। আর এটা স্বাভাবিক, যারা মূলত এই জিনিসে এইসব পেশায় থাকে এরা আস্তে আস্তে নিজেদের চায় যে আরো উন্নতি করতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো তার ওই মকবুল জাদুকরেরও ধান্দা ছিল সেই রকমের কালো জাদু শিখবে। তখন সে চিন্তা করে কি যে কালো জাদু করতে হলে অনেক লাগে, কিন্তু অনেক সাফারিংও লাগে, অনেক সাফার করা লাগে। আজগবি যে মালগুলো, যেমন মরা মানুষের হাড়, আমি বলতেছি এই ঘটনাই আছে। তা ওই মকবুল জাদুকর চিন্তা করে কি, আমি তাহলে এক কাজ করি, এদের দিয়ে আমার ওই মালামালগুলো সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। তা পরে ওই অলি এবং মুজাহির ওই মকবুল জাদুকর বলে কি যে হ্যাঁ তোরা শিখতে পারিস, কিন্তু তোদের অনেক বেশি কষ্ট করতে হবে। ওদেরকে বানাবে বলির পাঠা। তা তোদের অনেক বেশি কষ্ট করতে হবে। ওরা তো শেখার জন্য অনেক এক্সাইটেড যে কি নাকি আমাদের শিখতেই হবে। আমরা যদি শিখতে পারি যে মাটি দিয়ে কয়েল বানাই, আমরা টাকা বানাই, আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। তা ওরা রাজি হয়ে যায় এক সময়। তা বলে কি, তোরা রাজি হচ্ছিস ভালো কথা, এটা কিন্তু অনেক বেশি কঠিন কাজ, তোরা ভাইবা চিন্তা রাজি হোস। বলে কোনো সমস্যা নেই, দুনিয়ার যত কঠিন কাজ হোক আমরা এটা শিখতে চাই। আপনি বলেন আমাদের কি করতে হবে। তা ও বলে কি যে শোন, তোরা তাহলে একটা জিনিস খেয়াল রাখ। বলে কি, তোরা একটা জিনিস খেয়াল রাখবি যে এই আমাদের এলাকা বা পাশের এলাকায় কোথাও যদি কোনো মেয়ে মানুষ গলায় ফাঁস দিয়ে মারা যায় বা কোনোভাবে আত্মহত্যা করে, সেই মেয়ে মানুষের কবর থেকে যায় কবর খুঁড়া ওই মেয়ে মানুষের শরীরের একটা অংশ আনতে হবে, যে কোনো একটা অংশ আনতে হবে তোদের। আচ্ছা, তা ওরা প্রথমে একটু নার্ভাস হয়ে যায় যে এটা কিভাবে করবো আমরা। পরে চিন্তা করে কি যে না, যেভাবে হোক আমাদের এটা করতে হবে, আমাদের জাদু যেভাবে শিখতেই হবে। খুবই নেশা ছিল। তা পরবর্তীতে যে সময় ওরা খোঁজ লাগাইতে থাকে, অনেক দিন খোঁজ করতে থাকে এবং চারিদিক খেয়াল করতে থাকে যে কোথায় কে আছে এরকমের মারা যাচ্ছে, কেউ কি মারা যাচ্ছে কিনা আত্মহত্যা করে।
তা ওদের ঠিক একটা মানে ওদের ঠিক পাশের এলাকারই একটা মেয়ে ওরকমের গলায় ফাঁস দিয়ে মরে। মেয়ে বলতে কি এটা একটা মহিলা ছিল, মানে ওই পারিবারিক অশান্তি ছিল মহিলার, যার কারণে মহিলাটা গলায় ফাঁস দিয়ে মারা যায়। তা মারা গেলে ওই মহিলাটার কবর দেয়। তা ওই খবর ওরা যখন শোনে ওরা তাড়াতাড়ি কইরা ওই মকবুল জাদুকরের কাছে যায়, যে বলে কি কাকা এরকমের তো একটা মহিলা মারা গেছে, মহিলাটাকে তো পাইছি। তা মকবুল জাদুকর তখন বলে কি আচ্ছা তোরা তাহলে এক কাজ কর, আজকের রাত তো তখনকার যেন কি ছিল, বাট পরবর্তীতে 2 দিন পর হচ্ছে আমাবস্যার রাত ছিল। ওরা ওই মকবুল জাদুকর বলে কি শোন তাহলে তোরা এক কাজ করবি, তোরা আমাবস্যার রাত্রে ওই মহিলার কবর যে জায়গায় দিছে ওই কবর খুঁড়বি, কবর খুঁড়া ওই মহিলার যে কোনো জায়গার একটা অংশ আনবি, মানে একটা হার হইলে হবে আর কি। তা পরবর্তীতে ওরা অপেক্ষা করে ওই 2 দিন পর আমাবস্যার রাতে পরে ওরা সে মকবুল চাচার কাছে যায়। মকবুল চাচার কাছে যখন যায় মকবুল চাচা বলে কি যে শোন তোরা যাবি ভালো কথা, তোরা কিন্তু সম্পূর্ণ তোদের জীবনের দায়িত্ব নিয়ে যাবি, আর তোরা মনের ভুলেও ওই যে মহিলাটার যে লাশটা ওই লাশটার মুখ দেখবি না, তোরা মুখের দিকে তাকাবি না, টোটালে কোনো মুখের দিকে তাকাবি না, তোরা শুধু ওই জিনিসটা নিয়েই চলে আসবি। তা পরবর্তীতে ওরা চিন্তা করে কি আচ্ছা ঠিক আছে বইলা ওরা ওই কবরস্থানের দিকে হাঁটতে থাকে। ওদের পাশের এলাকা তো ওরা ওই মহিলাকে ভালোভাবে চেনেও না, যে কে না কে চেনেও না। তো ওরা যখন যাইতে থাকে কবরস্থান থেকে বেশ কিছুটা দূরে মানে এই সামনের দিকে আর কি, ওরা দেখে একটা মানে একজন শুয়ে আছে খাতা মুড়ি দিয়ে, একটা মানুষের মতো একটা অবয়ব শুয়ে আছে। তা ওরা চিন্তা করে এই কবরস্থানের সামনে এই অবয়বটা কে আর এখানে কেন শুয়ে আছে। পরবর্তীতে ওরা ডাকে যে তুমি কে, তুমি এখানে কেন শুয়ে আছো। আবার ওরা এটাও চিন্তা করে যে এই লোকটা যদি এখানে শোয়া থাকে তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, আমরা যে অনৈতিক কাজটা করতেছি ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা যদি এই লোকটা দেখে তাহলে আশেপাশে সবাই জানাজানি হয়ে যাবে, পরবর্তীতে আমাদের সমস্যা হবে। তা ওরা করে কি একটু জোরে জোরে ডাক দেয় যে তুমি এখান থেকে ওঠো, এখান থেকে উঠা যাও। পরবর্তীতে ওই খাতাটা যখন সরায় দেখে একটা বয়স্ক একটা মহিলা ওখানে শোয়া। বয়স্ক মহিলাটা ওখানে শোয়া এবং বয়স্ক মহিলাটা বলে কি বাবা তোরা যাইস কই, বলে আমরা কই যাই তোমার জানতে হবে না। কয় বাবা আমি জানি তোরা কই যাস, তোরা ওইখানে যাস না, তোরা বাড়ি চলে যা। ওরা একটু টেনশনে পড়ে যে কিভাবে জানলো। পরে ওরা ভাবে কি যে হইতে পারে যে কোনো না কোনোভাবে আমাদের সন্দেহ করতেছে, আমরা হয়তো কোনো না কোথায় যাচ্ছি আমাদের সন্দেহ করতেছে, এই জন্য মহিলাটা হয়তো এইভাবে বলতে আন্দাজে কিছু একটা ভাবছে যে পাগল টাগল হবে হয়তো। পরবর্তীতে ওরা এক প্রকার ওই মহিলারে ধমক দেয় বলে তুমি এখান থেকে এখনই বাসায় চলে যাবা, তোমার জানো এখানে আমরা এই ফেরার পথে তোমার যেন এখানে না দেই। পরবর্তীতে বলে তোদের আমি আবারও বলতেছি তোরা যে কাজটা করতে যাচ্ছিস ওই কাজটা করতে যাস না। পরে ওরা কোনো কিছু শোনে না, ওরা ওইটা বইলা পরে ওদের ওই তাড়াহুড়া দেখা ওই যে মহিলাটা শোয়া ছিল ওই মহিলাটা সোজা অন্ধকারের সাথে মিলে যায়, মানে কিছু দূর সামনে যা অন্ধকারের ভিতর মিলে যায়। তা এটা ওরা দেখা ওরা আবার কবরস্থানের দিকে যায়, কবরস্থানে যায় দেখে ওই যে কবরটা দেখে এবং ওই কবরটা ওরা খোঁড়া শুরু করে। তা ওরা যখন কবরটা খোঁড়ে আশপাশে যত গাছগাছালি ছিল অনেক বেশি, মানে একটা ওদের কাছে মনে হয় হঠাৎ করে একটা ঝড় চালু হয়ে গেছে, ঝোড়ো হাওয়া চলতেছে। তা ওরা কোনো কিছু তকা কারণ ওরা চিন্তা করে যাই হোক আমাদের জীবন চলে যাবে, তাও আমরা এখান থেকে এই যে জিনিস আমাদের মকবুল চাচা যে বলছে আমরা এই জিনিসটা এখান থেকে টার্গেট পূরণ করে তারপর যাবো। তাও ওরা একসময় কবরটা খোঁড়ে, কবরটা খুঁড়ে কবরের যে বাসটা দেওয়া ছিল সবকিছু উঠায় দেওয়ার পরে দেখে কাপড়ের কাপড়টা ওর পরানো, ওই লাশটা ওখানে শুয়ে আছে। তা ওরা প্রথমে করে কি মহিলাটার মানে পাত দিকটা খোলে ওরা চিন্তা করে কি যে যেহেতু একটা হার হইল হচ্ছে ওরা সেহেতু ওই পার একটা আঙ্গুল কেটে নেবে, ওদের এরকমের ধান্দা থাকে। তা ওরা ওইটা করেও, ওরা ওই কবরের নাইমা ওই পার ওই আঙ্গুলটা কাইটা নেওয়ার পরে ওদের ভিতর যে অলি নামে যে ছেলেটা ওই ছেলেটা বলে কি যে আমরা যে করতেছি আমরা এক কাজ করে আমরা একটু দেখি এর ফেসটা যে আসলে কে। পরে ওই মোজাহিদ যে ছেলেটা ওই সেকেন্ড পারসন যে ছেলেটা ওই ছেলেটা বলে কি না আমাদের চাচা মানা করছে আমাদের মুখ দেখা যাবে না। ও বলে কি আরে দূর চাচা মানা করছে, চাচা কি দেখতেছে না, আমরা দেখবো দেই কান্না কার কি করতেছে আমরা দেখবো। পরে ওরা করে কি ওই কাফনের মুখের দিকটা খোলে, মানে ওরা এতটা পাগল হয়ে গেছিল ওদের ওই জাদু শেখার জন্য, ওরা কি করতেছে ওরা নিজেরাও জানে না, যে কত বড় একটা ভয়ঙ্কর কাজ ওরা সে নিজেরাও জানে না। তা ওরা যখন কাফনের কাপড়টা খোলে, যখন মুখটা খোলে ওরা মুখটা দেখে অবাক হয়ে যায়। ওই যে মহিলাটা শোয়া ছিল না কবরস্থান থেকে বাইরে যে মহিলাটা ওদের মানা করতেছিল যে তোরা এখানে যাস না, সেম ওই মহিলাটাই ওই কবরের ভিতর, মানে ওই মহিলাটার লাশটা হচ্ছে। ওরা যখন এটা দেখে ওরা তাড়াতাড়ি ওঠে, ওইটা আর ওই কবর টবর অত কিছু দিতে যায় না, ওরা তাড়াতাড়ি ওঠে ওইখান থেকে ওই হাটটা নিয়ে সোজা ডিরেক্ট মকবুল চাচার ঘরে চলে যায়। এর ভিতরতে যখন ওরা কবরস্থান থেকে মকবুল চাচার বাড়ি পর্যন্ত যায় ওরা টের পায় কি যে যাওয়ার পথে
মানে অনেক ঝোড়ো হাওয়া হচ্ছে, পিছন থেকে অনেক করুণ সুরে কে যেন কান্না করতেছে। তা ওরা কোনো কিছু তোয়াক্কা করে না, ওরা সোজা মকবুল চাচার বাড়িতে চলে যায়। তা মকবুল চাচার বাড়িতে যখন যায়, মকবুল চাচা ওদের দেখে অবাক হয়। মকবুল চাচা ভাবে কি যে ওরা যাই করুক অন্তত এইসব কাজ করতে পারবে না। তো ওদের দেখে অবাক হয় এবং সে মনে মনে একটু খুশি হয়। সে বলে, এই সাব্বাস, তোরা তো অনেক ভালো কাজ করছিস, তোদের দিয়েই হবে এই জিনিস। তা এটা বলার পর সে ওই হাতটা নিজের কাছে রাখা দেয়, আঙ্গুলের নখটা, মানে একটা আঙ্গুলের যে একটা যে আঙ্গুল অংশ সে অংশটা নিজের কাছে রাখা দেয়। তা রাখা দেওয়ার পরবর্তীতে মানে মকবুল চাচা ওটা নেয় না? না, মকবুল চাচার কাছেই রাখা দেয়। ও আচ্ছা আচ্ছা। ওই অলি এবং মুজাহেরের কাছ থেকে মকবুল চাচার কাছে রাখা দেয়। আচ্ছা আচ্ছা। তা মকবুল চাচা বলে কি যে, শোন, আজকের পর থেকে তোদের সাথে একটু খারাপ কিছু হইতে পারে, তোরা কোনো কিছু তোয়াক্কা করবি না, তোরা একটু সাবধানে থাকিস। তোদের আরও একটা কাজ করতে হবে, এই কাজটা যদি তোরা করতে পারিস তাহলে তোদের আমি এই সব জিনিসপত্র সব শিখাই দেবো। আমি কিভাবে জাদু টাদু করি, কিভাবে মাতৃ দিয়ে টাকা বানাই, আমি সব কিছু শিখাই দেবো। তা এইটা বলে ওরা বাড়ির দিকে চলে যায়। তাও একটা বিষয় কি, ওরা যখন বাড়িতে তারপরে প্রায় 2-3 দিন পার হয়, 2-3 দিনের ভিতর ওরা কোনো কিছু টের পায় না, কোনো কিছুই পায় না। তা পরবর্তীতে যখন পূর্ণিমা চলে আসে, তার বেশ কয়েকদিন পরে যখন পূর্ণিমা আসে, পূর্ণিমার দিন তার আগে এর ভিতর আবার ওই মকবুল চাচার সাথে ওরা দেখা করতো, প্রতিনিয়ত দেখা করতো, যাইতো, কথাবার্তা বলতো। তা ওদের একটু হালকা পাতলা শিখাইতো যে দেখ এইভাবে এইভাবে হবে, এইভাবে আমি এই মন্ত্র পড়ি, মানে একটু ভুংভাং দিত। কারণ এখানে সম্পূর্ণ ওই মকবুল চাচার তো নিয়াত ছিল যে আমি নিজের স্বার্থ হাসিল করা, নিজের যে স্বার্থটা, এই স্বার্থটা হাসিল করা। তারপরে মকবুল চাচা বলে কি, শোন, এই লাস্ট কাজটা এটা যদি তোরা করতে পারিস তাহলে তোদের আমি সব কিছু শিখাই দেবো, আমি কিভাবে কি করি, তারপরে তোরাও আমার মতো নাম করা জাদুকর হয়ে যাবি। আচ্ছা। তা পরের দিন কাজটা হয় কি, পরের দিন যখন বলে কি যে একদিন পূর্ণিমার রাত থাকবে, পূর্ণিমার রাতে ওগো এখানে উত্তরপাড়ার একটা মাঠ আছে। আচ্ছা। মানে এই মাঠটা নাকি অনেক বিশাল বড় একটা মাঠ আছে, ধানি জমি আর কি অনেকটা বলে। তা জায়গাটা অনেক উঁচু, তা মাঠটা অনেক বড়, মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এরকম বড় একটা মাঠ আছে। তো ওই মকবুল চাচা বলে কি, উত্তরপাড়ার মাঠে এই পূর্ণিমার রাতে 2 জন লোক বসা থাকবে। লোক 2টা পাঞ্জাবি পরা থাকবে, বড় জুব্বা পরা থাকবে, এবং লোক 2টার মাথায় 2টা পাগড়ি থাকবে। তোদের কাজ করতে হবে, ওই লোক 2টা কোনো না কোনো কিছু একটা জিনিস খাইতে থাকবে, তোদের ওই লোক 2টার মাথা থেকে ওই পাগড়ি 2টা তোদের আনতে হবে। আচ্ছা। আর তোরা যদি এটা আনতে পারিস, তোরা সব কিছু পেয়ে যাবি, তোরা যা যা চাস, তোরা যা যা শিখতে পারিস সব পেয়ে যাবি। আচ্ছা। ওরা চিন্তা করে এটা আর এমন কিসের কাজ, ওরা ভাবেও না যে ওইখানে কারা না কারা বসা থাকবে, ওরা ভাবে না, চিন্তা করে এটা এমন কিসের কাজ, আমরা এটা ইজিলি পারবো। পরে বলে কি, তোরা পারবি ইজিলি, খবরদার তোরা মনের ভুলেও ওই 2টা জিনিস নিয়ে যখন আসবি, তোরা পিছনে ফিরবি না, আর ওইটা 2টা জিনিস নিয়ে তোরা এক দৌড়ে আসবি। আচ্ছা। কোথাও দাঁড়াবি না। আচ্ছা। আর তোদের ভিতর থেকে যদি কেউ যদি কারো থেকে মাথা থেকে একটা পাগড়ি না আনতে পারিস, তোদের কিন্তু খুব অসুবিধা হবে। 2টাই আনতে হবে, 2টা লোক থাকবে, 2টাই আনতে হবে। তা পরবর্তীতে ওরা রাজি হয়ে যায়। তারপরে যখন পূর্ণিমার রাত চলে আসে, পূর্ণিমার রাত আসলে তা ওরা এরকমের পূর্ণিমার রাতে প্রায় গভীর রাতের দিকে ওরা রওনা দেয় মাঠের দিকে। তো ওরা যখন মাঠে ঢুকে বেশ কিছুদিন হাঁটার পর ওরা দূর থেকে খেয়াল করে, মানে পূর্ণিমার রাত তো, দূর থেকে খেয়াল করে যে আসলে ওইখানে কারা যেন 2 জন বসা আছে, সাদা অনেক বড় একটা জুব্বা পরা, এবং লোক 2টা বসা। ওরা দেখতে পাচ্ছে যে আমরা স্বাভাবিক মানুষ, সর্বোচ্চ গেলে 5 ফুট আমরা যখন বসা থাকি, এই যে কতটুকু হাইট হয়েছে, বাট আমাদের থেকে দ্বিগুণ বসে থাকা অবস্থায় ওদের সাইজটা আমাদের থেকে দ্বিগুণ, এবং ওরা আসলেই যেন কি খাচ্ছে। আচ্ছা। ওই 2টা লোক আসলেই যেন কি খাচ্ছে। তা এটা যখন ওরা দেখে, ওই অলি আর মুজাহির দেখে বলে কি, দেখ ওই যে বসা, আমরা পিছন দিয়ে আস্তে আস্তে যাব, ওরা 2 জন যেহেতু ওদিকে ফিরেই বসা আছে, আমরা যাইয়া ওদের কাছ থেকে ওই পাগড়ি 2টা যেভাবে পিছন থেকে টাইনা নিয়ে আসবো, নিয়ে দৌড়। তা ওরা করে কি, আস্তে আস্তে ওই পিছনে যায়, লোক 2টার পিছন দিয়ে দাঁড়ায় পাগড়ি 2টা ধরা ওরা হচ্ছে দৌড় দেয়। আচ্ছা। দৌড় দিলে ওই যে অলি আর মুজাহির 2 জন 2 দিকে হয়ে যায়। আচ্ছা। মানে সেম ডিরেকশনে থাকে না, ওরা একজন এক দিকে চলে যায়। আচ্ছা। তা ওই অলি হচ্ছে ডাইরেক্ট মকবুল চাচার বাড়িতে চলে আসে ওই পাগড়িটা নিয়ে। পাগড়িটা নিয়ে আসলে ওই অলি আয়সা দেখে কি যে ওই যে এটা আর যে ছিল মুজাহির, ওই মুজাহির বেহুশ হয়ে পড়ে আছে, মানে ওই যে মুজাহির চাচা, ওই যে মকবুল চাচার যে বাড়ির সামনে, ওইখানে বেহুশ হয়ে পড়ে আছে। পরবর্তীতে এসে ডাকাডাকি করে, মুজাহির তোর পাগড়ি কই, তুই পাগড়ি আনতে পারস নাই, তুই এখানে বেহুশ হয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু ওঠে না। পরবর্তীতে ওই মকবুল চাচা বাইরে আসার পর বলে, পাগড়ি আরেকটা কই। পরে বলে কি যে, পাগড়ি আরেকটা তো আমি তো আমারটা নিয়ে আসছি, আমি তো দেখলাম ওটা টান দিয়ে দৌড় দিছে, বাট ও তো ওটা আনতে পারে না, ও তো দেখ এখানে শোয়া আছে। পরবর্তীতে পানি টানি ছিটানোর পর ওর জ্ঞান ফেরে।
ওই যে মুজাহের ওর জ্ঞান ফিরে, মুজাহের জ্ঞান ফিরলে মুজাহের বলে কি যে আমি তো পাগড়িটা নিয়ে দৌড় দিছিলাম, কিন্তু দৌড় দেওয়ার পরে আমি হচ্ছে হুসাটকে পড়ে যাই, পড়ে গেলে আমার হাত থেকে পাগড়িটা চলে যায়। আচ্ছা, পাগড়িটা যখন চলে যায় আমি যখন পিছনে ফিরে তাকাই তখন দেখি ওই যে অবয়ব দুটা বসেছিল ওই অবয়ব দুটা অনেক হিংস্র, মানে পুরো বিশ্রী একটা লুক, মানে লুক নিয়ে ওর পিছনে দাঁড়ায় আছে, ওদের পিছনে ওর পিছনে দাঁড়ায় আছে। ওলি তো আগে দৌড়ে চলে গেছে। তা এইটা যখন দেখে তা ওই মুজাহের করে কি ও আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে ও একবারে সোজা দৌড় লাগায় ওদের ওইখানে, মানে ও হচ্ছে শর্টকাটে আরেকটা রাস্তা ছিল ওই রাস্তা নিয়ে বাগানের ভিতর থেকে দৌড়ে এসে অমনি ওইখানে বেহুশ হয়ে পড়ে। তা এইটার পরবর্তীতে কি ওই মকবুল চাচা বলে কি যে তোরা তাহলে এই বিষয়টা ফেল করে গেলি, আমার তো আর এনে কোনো কিছু করার নেই, তোরা একটু সাবধানে থাকিস আর আশা করি তোদের কোনো ঝামেলা হবে না, এরকম একটা কিছু বলে কোনো কিছু সান্ত্বনা দিয়ে রাখে আর কি। হ্যাঁ, পুরো সান্ত্বনা দিয়ে রাখে। তা পরবর্তীতে এইভাবে বেশ কিছুদিন যায়, প্রায় সপ্তাহখানেকের মতো যায়। তা এর ভিতর থেকে হয় কি ওই যে অলি আর মুজাহের ওরা দুইজন অনেক বেশি শুকাইতে থাকে। আচ্ছা, মানে ওদের শরীরের যে কাঠামো বেশ স্বাস্থ্য শরীর ছিল ওদের, তা ওরা অনেক বেশি শুকায় যায়। তা ওরা শুকাইতে হঠাৎ করে একদিন মুজাহের, মানে যে পাগড়িটা মিস করছিল, হঠাৎ করে একদিন রাতে মুজাহের কোথায় যেন গায়েব হয়ে যায়। মানে কোথাও খুঁজে পায় না ওরে, এত খোঁজাখুঁজি করে পাশের এলাকায়, মানে সব জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু ওরে কোথাও পাওয়া যায় না। মানে এই জিনিসটা আবার অলি আর মকবুল চাচা ভালোভাবে বুঝতে পারে। পরবর্তীতে ওই যে অলি যায় মকবুল চাচার কাছে, যে বলে চাচা আমার বন্ধুর কি হয়েছে, ও কই, ওরে কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওই যে মকবুল চাচা সে বলে কি এখানে আমার কি দোষ, আমি তো তোদের বইলাই দিছিলাম যদি তোরা এইসব মিস করিস তাহলে তোদের অনেক বড় সমস্যা হবে। পরবর্তীতে ওই অলি আয়সা সবাই সবকিছু বইলা দেয় যে এই ঘটনা ঘটছে, এরকম ঘটছে, আমাদের ওই মকবুল চাচার কথা আমরা এরকম করছিলাম। পরে এলাকাবাসী একসময় মকবুল চাচারে ধরে যে তুই এরকম কেন করছিস, ওদের দুইটা জীবন কেন এরকমের নষ্ট করলে, এই সমস্ত আর কি করে। তা পরবর্তীতে এক সময় মকবুল চাচা একদিন রাতের অন্ধকারে ওই এলাকা ছেড়ে পলায় যায়। তা ওই যে অলি হচ্ছে এক প্রকার পুরোপুরি পাগল হয়ে যায় কেমন, ও হাঁটে আর বলতে থাকে আমারেও নিয়ে যাবে, আমিও বাঁচবো না, সম্ভবত ভয়ের চোটে ও এরম বলতে থাকে আমিও বাঁচবো না। তা এটা করতে করতে একদিন প্রায় তার কয়েক মাস যেন বাড়ছিল, তারপরে আপনি মানে ও একদিন হঠাৎ করে মারা যায় আর কি। শুকাইতে ওই অসুস্থ যা অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখায়, কিন্তু ওরা যে কাজ করছে বাস্তবে ও না বাঁচারই কথা, ঠিক আছে। কিন্তু ওই মুজাহের যে লাশটা কোথায় বা মুজাহের কে কোথায় নিয়ে ফেলছে এটা কেউ বলতে পারে না, এখনো মিসিং, তারপরে জানাই যায়নি। সেই থেকে এই পর্যন্ত ওর কোথাও ওর কোনো লাশের হাড্ডি গুড্ডি বা কই যে গেছে কোনো আপডেট পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি। এই ছিল ঘটনা আর কি। মানে একটা খারাপ উদ্দেশ্য জন্য দুইটা ওই সমস্ত ওই মকবুল চাচার একটা শয়তানি ছিল, মানে তার তো মানে আমি বলি ওরাও জাদু মাদু শিখতে চাইছিল, ওদের উদ্দেশ্য তেমন ভালো ছিল না, আর প্লাস মকবুল চাচা তো ছিলই না, সে আবার ওদের দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছিল। মোটামুটি মকবুল চাচার কিছু হলো না, কিন্তু ওরা দুজন হলো পাঠার বলি, এটাই ছিল ঘটনা। আর আগের সময় মানুষের কিন্তু অনেক বেশি সাহস ছিল, ওরা এইসব এত ভয়ঙ্কর কাজ সাহস ছিল বলতে এই যে কালো জাদু মাদু কিংবা জাদু বিদ্যা, এখন তো মানুষ এগুলা কেয়ারও করে না, তেমন বিশ্বাসও করে না, এমনকি এগুলো অ্যাভেলেবেল নাইও এখন। আগের ওই সমাজে কিংবা ওই দিনের সময় যে কালো জাদু কিংবা ভুংসুং এগুলা পারতো, তারা মোটামুটি অনেক সম্মানিত ব্যক্তি ছিল, অনেক কেয়ার করতো, সবাই সুপারম্যানের মতো একটা অবস্থা, মানে সবাই চিন্তা করতো ওদেরকে। তাই দেখে ওরাও সবাই চিন্তা করতো আমি একটু এরকম শিখবো হব, তাই থেকে এই অবস্থা। এরকম ঘটনা অনেক বহুত শুনছি, যাই হোক সবাই আছে কালো জাদুর ঘটনা বহুত শুনছি, আমাদের বাংলাদেশে অনেক কালো জাদুর ঘটনা আছে। তো গাইস এই কালো জাদুটা এমন পুরো বিশ্বে ছড়ানো, এটা এখন তো এদিকে দেখা যায় না, আফ্রিকায় এখনো চলমান আছে কালো জাদু। সব থেকে কালো জাদুর চর্চা সব থেকে বেশি আফ্রিকার দেশে হয়। যাই হোক এটাই ছিল আমাদের ঘটনা। সো প্রত্যেকটা ইনসিডেন্ট একটা করে শিক্ষা। সো সবাই সমস্ত বিষয় থেকে, আমি জানি অনেকের অনেক ইন্টারেস্ট থাকে অনেক কিছুর উপরে, সবাই দূরে থাকার চেষ্টা করবেন। এটাই ছিল আমাদের আজকের ঘটনা। টাটা, আল্লাহ হাফেজ।